আপনাদেরও কিন্তু একটা সময় ডাল ভাত এই সব একলা ভাতের ডাল জুটেছে, আমি তো খুব খুশি হয়েছি। আমি আর শোভন আর যাই হোক ভাত ডালের মতো এত অর্ডিনারি নই, কেউ কিন্তু ডাল ভাতের মতো মিশে যায় না। আপনি কোনো আলাদা করে এরকম কোনো তকমা এই দম্পতিকে দিতে না 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 না, আমি তো ওনার স্তরে কখনো নামবো না। হঠাৎ করে বিয়ে করলে একটা অসভ্য লোক সভ্য হয়ে যায়। রিঙ্কু মজুমদারের সঙ্গে কখনো আলাপ হয়েছে বা কথা হয়েছে? না, রিঙ্কু মজুমদারের সঙ্গে সেই সময় আমার একবার দেখা হয়েছিল, খুব স্বল্প আলাপ হয়েছিল। বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার। আপাতত নব দম্পতি এখন সংবাদের শিরোনামে, কিন্তু যে জুটিকে নিয়ে সব সময় কথা হয়, সব সময় যারা চর্চায় থাকেন, তারা অবশ্যই বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়। সেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি এবং নব দম্পতিকে নিয়েই আজকে কিছু প্রশ্ন আপনাকে করা হবে। অবশ্যই আমরা দেখলাম যে দিলীপ ঘোষ 60 পেরিয়ে অবশেষে তার ভালোবাসাকে খুঁজে পেলেন এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। প্রথমেই আপনার তরফ থেকে তাদের কি শুভেচ্ছা বার্তা থাকবে? নবদম্পতিকে তো সবসময় সবার তরফ থেকে যেমনভাবে থাকবে, আমার তরফ থেকে নিশ্চয়ই অজস্র শুভেচ্ছা। ওনারা আগামী যে বছর একসঙ্গে থাকবেন, সুন্দরভাবে থাকুন, সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। এবং আমি সবসময় মনে করি যে কোনো সম্পর্ক তখনই সফল যখন একে অপরকে সমৃদ্ধ করে। তো আমি এটাই চাইবো যে এখানেও যেন একে অপরকে সমৃদ্ধ করে, একে অপরকে যেন কোথাও গিয়ে আরও বেশি নিচে নামার প্রতিযোগিতায় না সামিল করে দেয়। একটা জিনিস জানতে চাইবো যে এই যে 60 পেরিয়ে একটা ভালোবাসা পাওয়া গেল শেষমেশ, সেখানে আমরা দেখলাম সেই ভালোবাসার পরিণতি হিসেবে পরিণয় হচ্ছে। তো সবসময় কি মানে ভালোবাসার পরিণতিতে কি বিয়েটা খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে বলে? দেখো, যে যেভাবে দেখবে, আমি মনে করি যে এটা তো আমার কোনো দিয়ে দেয়া সংজ্ঞাতে সমাজ চলবে না। কোনো কোনো মানুষের কাছে বিয়েটা আলটিমেট, কোনো কোনো মানুষের সঙ্গে যৌথ যাপনটা আলটিমেট। এখন কে কিভাবে তার জীবন যাপন করতে চায়, এটার আমি কেউ নই পথ দেখিয়ে দেওয়ার। তবে হ্যাঁ, ভালোবাসার একটা চরম পরিণতি তো নিশ্চয়ই বিয়ে। সেটা এখনও সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবেই সমাজ দেখে। তার বাইরে আমরা যারা ছক ভাঙা জীবনযাপন করি, তাদের কাছে একসঙ্গে থাকাটা, যৌথ যাপন করাটা, সংসার বলতে শুধুই একটা কন্ট্রাক্টে ঢুকে সংসার নয়, একটা দুজনের লাল নীল একটা সংসার হয় বিশ্বাস, কমিটমেন্টের ওপরে। সেটা আমার কাছে মনে হয় ভালোবাসার পরিণতি হয়। একটা সময় যখন বিজেপিতে আপনারা বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন, সেই সময় কি রিঙ্কু মজুমদারের সঙ্গে কখনো আলাপ হয়েছে বা কথা হয়েছে? না, রিঙ্কু মজুমদারের সঙ্গে সেই সময় আমার একবার দেখা হয়েছিল, খুব স্বল্প আলাপ হয়েছিল, কিন্তু মানে একেবারে ফর্মিডেবল কোনোভাবে মনে নেই। আচ্ছা, আরও একটা বিষয় অবশ্যই জানতে চাইবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজনীতিকে দূরে ঠেলে রেখে তিনি কিন্তু দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়েছেন, একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমি দুটো দলের কথা বলবো। যে দুজনের নাম নিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলকে রিপ্রেজেন্ট করে। তৃণমূল দলের একটা শিষ্টাচার আছে, একটা আভিজাত্য আছে। যে আভিজাত্য থাকলে পরে, যে বর্ণিদিয়ানা থাকলে পরে মানুষের মধ্যে একটা কার্টসি জন্মায়, মানুষের মধ্যে একটা সৌজন্যবোধ, সেটা ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল কালার সে দেখাতে পারে। এবং এটা আমি সবসময়ই দেখেছি যে মুখ্যমন্ত্রী কিন্তু যখনই কোনো মানুষের এরকম কথা শুনেছেন যে তারা একটা নতুন করে একটা অধ্যায় শুরু করছেন, উনি ওনার শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, ফুল পাঠিয়েছেন। কিন্তু অপরদিকে এটাই খুব খারাপ লাগে যে যারা পাচ্ছেন, এটা মানে যেমন পাঠানোটা একটা সৌজন্য না, যিনি রিসিভ করছেন তার মনটাও বড় হতে হবে। আমি দেখলাম রিঙ্কু মজুমদার বা উনি যাই হন, রিঙ্কু দেবী কালকে বলছেন হ্যাঁ হ্যাঁ পেয়েছি, থ্যাংক ইউ, ওনার রেকটিফিকেশন দরকার। হ্যাঁ, এই যে মানে মমতা ব্যানার্জির জন্য এই কথাটা ইটস নাথিং, দিজ আর এমটি ওয়ার্ডস, কিন্তু এতটা কথা বলে দেওয়ার যে স্পর্ধাটা উনি দেখাচ্ছেন না, সেটা হচ্ছে ওনার অজ্ঞানতা এবং অশিষ্ট ব্যবহারের পরিচয়। কারণ জীবনের কোনো শুভ দিনে যদি আমার রাজনৈতিক প্রতিপক্ষ দলের সর্বোচ্চ নেত্রী হোক
বা পশ্চিমবঙ্গের একজন নেতা নেত্রী যিনি ফুল পাঠাবেন সেটাকে সাদরে গ্রহণ করার জন্য একটা শিষ্টাচার প্রয়োজন, একটা আভিজাত্য প্রয়োজন, সেটা ভীষণ ল্যাকিং। এই যে আপনি এই যে ভাষার কথা বললেন, এই ভাষা নিয়ে কিন্তু দিলীপ ঘোষ অনেকবার বিতর্কে জড়িয়েছেন, তার ভাষা সংযত করার কথা বারবার উঠে এসেছে। এবার কি মনে হয় যে বিয়ের পর কোথাও গিয়ে একটুখানি সংসারী দিলীপ ঘোষের এই দিক থেকে কিছু পরিবর্তন ঘটতে পারে? দেখুন, আমি একটা কথা বলি, এটা আমার খুব দুঃখ লাগে যে আজকে এই সময় দাঁড়িয়ে আমরা নাকি উত্তর আধুনিক যুগ পেরিয়ে গেছি, সেখানে দাঁড়িয়ে সে আগেকার দিনে কথা হতো না যে দেবতা রুষ্ট হয়েছেন, একটা নরবলি প্রয়োজন। তো এরকম একটা থিওরি আছে যে অশিষ্ট অসভ্য রাগী ছেলের সঙ্গে নাকি একটা মেয়েকে বিয়ে দিয়ে দিলে হঠাৎ করে সে ভীষণ সংসারী নমনীয় কমনীয় হবে। এটা একদম বাজে একটা থিওরি। তিনি তো একটা সংসারে বড় হয়েছিলেন, দিলীপ ঘোষ একটা সংসারে বড় হয়েছেন, এবং ইট ইজ প্যাথেটিক যে ওনার মাও তো এখনো জীবিত আছেন। তা সত্ত্বেও উনি নাকি মাকে এত ভালোবাসেন যে উনি সেই চিরাচরিত প্রথা ফলো করে মায়ের জন্য দাসী আনার মতো স্ত্রী আনছেন নাকি, যে মায়ের জন্যই বিয়ে করেছেন। তো তা সত্ত্বেও উনি মেয়েদেরকে যে অশিষ্ট ভাষায় মানে আক্রমণ করেন, বা যেভাবে যেটাকে উনি ওনার দাবাং স্টাইল মনে করেন, যেটা আমার কাছে খুব অসভ্য একটা স্টাইল, সেই অসভ্য বর্বর ব্যবহার হঠাৎ করে বিয়ে করলে একটা অসভ্য লোক সভ্য হয়ে যায় না, বা একটা মানুষ যিনি অশিষ্ট আচরণকে নিজের বুক ফুলিয়ে সেটাই ডিসপ্লে করতে ভালোবাসেন, সেই শভিনিজম দূর হয়ে যায় না। ওনাকে ভেতর থেকে রিয়েলাইজ করা প্রয়োজন যে একজন মায়ের আমি সন্তান, আবার একজন মহিলাকে আমি ঘরে এনেছি, তাকে আমি স্ত্রী হিসেবে বাইরে পরিচয় দিচ্ছি। খানিকক্ষণ সংবাদ মাধ্যমে বেশি দেখলাম যে আমার বিয়ে হচ্ছে, আগামী এক সপ্তাহ সেটা নিয়ে আলোচনা হবে, আগামী 7 প্রজন্ম আলোচনা হবে দিলীপ ঘোষ কত অসভ্য লোক ছিলেন, কি ভাষায় ব্যবহার করতেন, সেটা অনেক বেশি লজ্জার। তো উনি ওনার বাড়ির লোককেও কতটা সম্মান দেন আমার এটা নিয়ে প্রশ্ন আছে। কারণ আমি এটা বিশ্বাস করি যে বাড়ির ভেতরে যদি প্রকৃত কেউ সঠিক শিক্ষা পেয়ে থাকে তার ভাষা কখনো অশিষ্ট হতে পারে না। স্পেশালি মহিলাদের ক্ষেত্রে একজন জননেতা, উনি একবার বলেছিলেন, আমি দেখেছিলাম যে মহিলা বলে কি মাথা কিনে নিয়েছে, তো মহিলা বলে কেউ কারো মাথা কিনছে না, কিন্তু পুরুষ বলে যেন মহিলাদের মাথায় পা না তুলে দেন। উনি গলায় পা তুলবেন, উনি মাথায় পা তুলবেন, পায়ের কাজ একটা আছে, তো সেই পথ চলাটা উনি আবার আরো দুটো পাকে ডেকে এনেছেন, সেই 4টে পা যাতে সঠিক পথে পথ চলে, যেন উনি বিপদগামী না হয়ে যান, সেটা ওনাকেই রেকটিফাই করতে হবে। তার জন্য কোনো স্ত্রী আসলে পরে একটা রাতারাতি আমূল পরিবর্তন আসবে, এই থিওরিটা আমি বিশ্বাসী নই। এই একই জায়গা থেকে যে প্রশ্নটা উঠে আসছে সেটা হচ্ছে আপনাদেরও কিন্তু একটা সময় ডাল ভাত এই সব না, সেটা তো আমি মানে পরশুদিন থেকে বুঝলাম যে ওনার আসলে কোনো মানুষের একটা মানে কাপল দেখলে পরে নিশ্চয়ই ওনার দুঃখ হতো যে আমি কেন পাচ্ছি না এরকম একটা না পাওয়ার ফ্রাস্ট্রেশন থেকে তো অনেক সময় অনেকে কিছু বলে, তো ওই জন্যই ডাল ভাত বলতেন। তা একলা ভাতের ডাল জুটেছে, আমি তো খুব খুশি হয়েছি যে এবার ওনার ভাতে মানে জল জীবনেও একটা তরল পদার্থ ডাল এসে মিশে গেছে। তবে আমি ওনাকে বলবো যে উনি ভীষণ লো ক্লাস চিন্তা ভাবনা, মানে আমি আর শোভন আর যাই হোক ভাত ডালের মতো এত অর্ডিনারি নই। আমাদেরকে বিরিয়ানি চাপ বললে আমি খুশি হতাম, পোলাওয়ের মধ্যে একটা আভিজাত্য আছে। আমি জানি না উনি খাদ্যরসিক কিনা, কিন্তু আমি যেহেতু খাদ্যরসিক আমার খুব মান্ডেন লেগেছিল আমাদেরকে ডাল ভাত বলাটা, এবং আমার মনে হয়েছিল একই ধারে ওনার কথাটা ভীষণ শভিনিস্টিক। তো উনি কিছুতেই বুঝতে চাননি যে আমি আর শোভন যতই দুজনে ভীষণ একে অপরের পরিপূরক হই, কেউ কিন্তু ডাল ভাতের মতো মিশে যাই না, আমরা নিজেদের স্বকীয়তা বজায় রাখি। এবার তো উনি একটা যৌথ জীবনে ঢুকেছেন, আশা করছি উনি ডাল ভাতের মর্ম বুঝবেন। এবার উনি নিজে স্থির করবেন যে উনি ডাল ছিলেন না, উনি ওনার স্ত্রী ভাত। তো এইগুলো উনি বাড়িতেই খেয়ালি পোলাওগুলো পাকাবেন বলে আমি বিশ্বাস করি। আপনি কোনো আলাদা করে এরকম কোনো তকমা এই দম্পতিকে দিতে না 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 এটা আমি তো ওনার স্তরে কখনো নামবো না, এটা তো আমার পক্ষে সম্ভবই নয়। আমি মনে করি যে দিলীপ ঘোষ বিয়ে করেছেন রিঙ্কু দেবীকে, এবার এরা দুজনে একসঙ্গে পথ চলছে, এরা একে অপরের পরিপূরক হতে পারেন, একে অপরকে কিভাবে আগামী জীবনে মানে কমপ্লিমেন্ট করবে এটা তো ওদের নিজস্ব ব্যাপার। এই দম্পতিদের লেবেল এঁটে দেওয়াটা আমার কাজ নয়।
ব্যক্তিগত জীবন এবং ভবিষ্যৎ জীবনের মানে পরবর্তী পরিকল্পনা আপনাদের কি রয়েছে? না দেখো, আমাদের তো মানে দীর্ঘ একসঙ্গে পথ চলা, এবং পথ চলতে চলতে এই যেটা তোমরা ভবিষ্যতে পরিকল্পনা জানতে চাইছো, আমাদের কখনো এরকম মনে হয়নি যে জীবনে আমাদের একটা বিয়ে নামক প্রতিষ্ঠানে ঢুকছি না বলে আমাদের বোধহয় সংসার নেই, বা আমাদের বোধহয় একসঙ্গে পথ চলা কোথাও গিয়ে হোঁচট খাচ্ছে। আমাদের একে অপরের প্রতি কমিটমেন্ট আছে, আমাদের একে অপরের প্রতি একটা পরম ভালোবাসা আর বিশ্বাস আছে। হ্যাঁ, বিয়েটা নিশ্চয়ই আগামী দিনে একটা নিশ্চয়ই চরম পরিণতি, যেটার দিকে আমরাও নিশ্চয়ই হাঁটবো, কিন্তু সেটা হয়নি বলে বা এটা এমন নয় যে আমি বা শোভন কেউ খুব সিঙ্গল জীবন ভালোবাসি তাই জন্য আমরা এখন লিভ টুগেদার করছি, আমরা ভবিষ্যতে বিয়ে করব না। তো আমরা কেউ কিছু থেকে পালিয়ে যাচ্ছি না, এটা আমাদের কমিটমেন্ট। এটা একটা আইনি জটিলতার কারণে আটকে আছে। যেদিনকে সেটা মিটে যাবে সেদিনকে তোমরা এই স্তরের এতটা খবর না পেলেও নিশ্চয়ই তোমাদের কাছেও খবর থাকবে যে আমরা একসঙ্গে পথ চলা আবার শুরু করি। আগামী বছরেই আবার একটা বড়সড় নির্বাচন, সেইখানে কি আবার ফুল ফ্লেজেটে মানে রাজনৈতিক আঙিনায় ফুল ফ্লেজেটে আপনাদের দুজনকেই দেখতে পাবো আমরা? দেখো, শোভন তো আউট অ্যান্ড আউট একটা পলিটিক্যাল অ্যানিমাল। সেখানে আমি বলবো যে মানে শোভনকে আমি ভীষণভাবে দেখতে চাই। শোভনের আমি সবসময় চেষ্টা করেছি, শোভন যে পথে আমাকে এগিয়ে যেতে বলেছে বা যেমনভাবে কাজ করতে বলেছে আমি সেইভাবে কাজ করেছি। একসঙ্গে আমরা রাজনৈতিক মঞ্চেও কাজ করেছি। যদি আমি কখনো রাজনৈতিক মঞ্চে আবার কাজ করার সুযোগ পাই আর আমার সেটা মনে হয় যে আমি পারবো, এই নয় যে আমাকে হঠাৎ করে যদি কালকে বলে যে এমন একটা কাজ করতে যে কাজটা আমি হয়তো কখনো করিই নি, তো আমি সেটার দিকে নিশ্চয়ই এগোবো না। কিন্তু যে কাজটায় আমার মনে হয় যে আমি মানুষের কিছু সেবা করতে পারবো বা মানুষের পাশে দাঁড়াতে পারবো, সেখানে নিশ্চয়ই দাঁড়াবার চেষ্টা করবো। অনেক ধন্যবাদ আপনাকে। Thank you. এখানেই আমরা আপাতত শেষ করলাম। ক্যামেরায় শুভজিতের সঙ্গে সুলয়া, সংবাদ প্রতিদিন .in।